এটা হলো বিএসএফ এর ঘাঁটি, মানে বিএসএফ এখানে পাহারা দেয়। দেখেন এই যে ভারতের পতাকা, বিএসএফ এখানের মধ্যে আছেন। এই যে বাসগুলো দেখছেন এগুলো হচ্ছে মানে একটা সীমানা দেওয়া, এই পাশে বাংলাদেশ আর ওই পাশে যে বোটগুলো দাঁড়িয়ে আছে, এই যে নৌকাগুলো, জ্বলন্ত সেতু, এগুলো সব হচ্ছে ইন্ডিয়া। শুভ সকাল, এখন আছি জাফলং। একদম সকাল 8টা বাজে, আকাশে অনেক মেঘ, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আর দোকানপাট মার্কেট এখন কোনোটাই খোলে নেই। কিন্তু ভাগ্যবশত সাম্পান হোটেলটা খোলা পেয়ে গেলাম। গতকাল রাতে যেখানে খাবার খেয়েছি সেখানে আবার চলে আসলাম নাস্তা করার জন্য, আর সেখানকার খাবার জাস্ট অসাধারণ। ঠিক যখন হোটেলে পা রাখলাম, নাস্তা করার জন্য হোটেলে ঢুকলাম, এখনো নাস্তা শুরু করি নাই, এর মধ্যে তুমুল বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি যখন হোটেলে ঢুকি তখন গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, আর এখন এত পরিমাণ বৃষ্টি, নাস্তা করে কিভাবে সামনে আগাবো, খুবই করুণ অবস্থা। এক তো একা, তারপরে হচ্ছে বৃষ্টি, দোকানপাট দুই একটা খোলা আছে, এরকম অবস্থা। এই মেঘলা আবহাওয়ায় গরম গরম পরোটার সাথে মজাদার সবজি যেন অমৃত। সিলেটের একটা ব্যাপার আমার দারুণ লাগে, এখানকার প্রতিটি হোটেলেই প্রচুর সালাদ দেয়, আর তাতে থাকে পেঁয়াজের আধিক্য। আমার আবার খাওয়ার সময় কাঁচা পেঁয়াজ চিবানো দীর্ঘদিনের অভ্যাস, তাই তৃপ্তিটা হলো দ্বিগুণ। আর মাত্র 30 টাকার এই দুর্দান্ত নাস্তার পর 1 কাপ 20 টাকা দামের চা, ওফ, মনটা জুড়িয়ে গেল। হোটেল থেকে বের হতে পেয়ে গেলাম একটা রিক্সা, তখনও আকাশ থেকে গুড়ি গুড়ি বৃষ্টি ঝরছে, আর চারপাশের রাস্তাঘাট সব ভিজে একাকার। বৃষ্টির মধ্যে বেরিয়ে গেলাম জাফলং এর উদ্দেশ্যে মামা বাজার থেকে। মামা বাজার নাস্তা করে পরে এখানে একটা অটো যাচ্ছে লোকাল যাত্রীদেরকে নিয়ে, মানে আরো অনেক টুরিস্ট আসছে, আমিও উঠে গেলাম ওনাদের সাথে। আপনাদের এখান থেকে লোকাল গেলে কত টাকা করে দাঁড়া? 20 টাকা করে। ঠিক তখনই চোখ গেল বহুদূরে, মেঘের চাদরে ঢাকা ওই রহস্যময় পাহাড়ের দিকে। পাহাড় দেখলেই আমার ভিতরের উত্তেজনাটা কেমন যেন এক লাফে বেড়ে যায়, মনটা ছটফট করতে থাকে, কখন ছুটে যাব ওই চূড়ায়। এই যে নদীর ওই পাশে হচ্ছে মেঘালয়, মেঘালয়ের যে বাড়ি ঘর এগুলা দেখা যাচ্ছে, আর এই পাশে হচ্ছে আমাদের বাংলাদেশ। আসলে এই অঞ্চলটার পাশেই ভারতের মেঘালয়, যাকে বলা হয় মেঘের মা। দিন রাত 24 ঘন্টায় এখানে মেঘ বৃষ্টির খেলা, একটু থামে তো পরক্ষণে আবার শুরু। আর এই অবিরাম বৃষ্টির কারণে রাস্তাঘাটের অবস্থা একদম নাজেহাল। আমাদের অটোটা যখন জমা জল আর কাদা ঠেলে এগোচ্ছিল, তখন ধেয়ে আসা হিমশীতল বাতাস আর চারপাশের আদিম সৌন্দর্য আমাকে এতটাই ছুঁয়ে গেল যে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আনন্দে এক দৌড় লাগালাম প্রকৃতির বুক চিরে। পথের ধারে একটা বিশাল গাছের গুড়ি পেয়ে বসে পড়লাম কিছুটা সময়, প্রেমবন্দি করলাম কিছু চমৎকার মুহূর্ত। এরপর ক্যামেরাটা একজনের হাতে দিয়ে সামনে থাকা ছোট্ট একটা পাহাড়ি জিরির উপর দিয়ে দিলাম একটা লাফ। আমি এমন একটা সময় আসছি, এই যে দোকানপাট সব বন্ধ, মানে একদম কেউ নাই, টুরিস্ট কেউ না, একদম আমি একা একা ঘুরতেছি। এখন একদম ভোরবেলা, চারপাশটা কেমন যেন নিস্তব্ধ, থমথমে, অথচ অন্য সময় এখানে বিশাল একটা বাজার বসে। এই যে দেখছেন বন্ধ টেবিল আর সারিবদ্ধ খা খা করা ঘরগুলো, এগুলো সব এক একটা দোকান, একদম প্রতিটা দোকানে বন্ধ, আর কেউ নেই এখানের মধ্যে। দেখেন পুরা মার্কেটটা বন্ধ, এই পাশেও দোকানগুলো বন্ধ। জনমানবহীন এই বন্ধ বাজারের বুক চিরে আমি একা হেঁটে যাচ্ছি, একদম 0 পয়েন্ট বা সীমান্তের কাঁটাতারের এত কাছে একা একা এভাবে হেঁটে যাওয়াটা যে কতটা রোমহর্ষক আর বুক কাঁপানো ভয়ের, সেটা মুখে বলে বোঝানো অসম্ভব। যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটে যেতে পারে, কিন্তু এই ভয়ের মাঝে লুকিয়ে আছে এক অদ্ভুত রোমাঞ্চ, এক তীব্র ভালো লাগা। কিছু পথ যেতেই দেখা মিলল দেশের অতন্ত্র প্রহরী কয়েকজন বিজিবির সদস্যের। এই সীমান্তের বুক চিরে তারা টহল দিচ্ছেন। তাদের সাথে কথা বলতে বলতে আরো একটা পাহাড়ি জিরি পার হয়ে গেলাম। অনেক স্রোতের জিরিটা পার হয়ে আসলাম এই পাশে, এখানেও অনেক দোকান বসতো, সবগুলা দোকান একদম ওই যে পাহাড়ের উপরে দেখেন, সামনেও আছে, যে পাশে দেখেন সব দোকান খালি, কোনো মানুষও নেই। মানে এখন অফ সিজন চলে তো, তার কারণে কোনো মানুষ নেই। যে কত বড় একটা শিমুল গাছ, এই যে দেখেন ওখানেও অনেকগুলা ঘর আছে, ওইটা মনে হয় সম্ভবত
বিজিবির চেকপোস্ট বা ওই যে পাহারা দেয় না, দাঁড়ায় দাঁড়ায় ওই পাহারার। আর ওই যে একটা কালো পাথর দেখা যায়, ওটার সামনে একটা রাস্তা আছে। এই রাস্তা দিয়ে দেখলাম একটা গাড়ি গেছে মাত্র। এরা সব ইন্ডিয়া। ওই যে পাহাড়ের উপরে ঘর, এই যে ঘর, এগুলো সব ইন্ডিয়া। আর এই পাশে হচ্ছে বাংলাদেশ। আন্টি, বাসা কে দিকে আপনার? এই যে কোনো মানুষ নাই, একা একা, কোনো সমস্যা হবে? না, আপনারা ওইদিকে কোথায় গেছিলেন? সমস্যা হয় তাহলে বিজিবি আছে না, হ্যাঁ হ্যাঁ, বিজিবিরে বলবেন, এমনি দিব বাড়ি, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার নাম কি? মোহাম্মদ সমীরউদ্দিন। সমীরউদ্দিন না? এখানে এই যে এখন কোনো মানুষ নাই কেন, পুরা খালি? যে ঈদের লাগি তো মনে করো অনেক লোক এখন আসবে না, কারণ ঈদের পরে লোক হবে। ঈদের পরে হবে না? না, আমি এমন এক সময় আসছি কোনো মানুষ নেই কোনো জায়গায়। আপনি ওইদিকে ইন্ডিয়া গেছিলেন? না, ওই যে এখানে গেছিলাম নদীর সামনে। আচ্ছা, মানে ওই ইন্ডিয়া ওখানে যাওয়া যাবে? ওই যে জি না, ওই যে বাড়ি জায়গায় যাওয়া যাবে না। যাওয়া যাবে না? এই ইন্ডিয়ার কোন রাজ্য এটা? এটা পড়ছে মেঘালয়। মেঘালয়। আচ্ছা, এই এলাকার নামটা কি বলতে পারবেন? এই এলাকার নাম হলো ডাউকি। ডাউকি, ইন্ডিয়ার। অনেক সুন্দর লাগতেছে, কিন্তু আমাদের সাইডে কোনো বড় পাহাড় নাই, সব ইন্ডিয়ার সাইডে। আমাদের এটা হচ্ছে মনে হয় 0 পয়েন্ট। 0 পয়েন্ট, একদম বর্ডার এলাকা। অনেক সুন্দর। আপনাদের কোনো সমস্যা হয় না তো না? না, আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই। এদিকে কি পানি ভরা যায় জায়গাটা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখন তো বর্তমানে উপর থেকে মনে করো বৃষ্টি হয় নাই তো, ওই জন্য হ্যাঁ। পানি আসে না। আচ্ছা, বৃষ্টি হলে পানি আসে। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ওনাদেরকে আর কি জিজ্ঞাসা করলাম যে কোনো সমস্যা হবে কিনা এখানে। এই যে একা একা ঘুরতেছি, কোনো মানুষ নেই। দেখেন আমার পিছে সবসময়, আমার পিছে সব জায়গায় দেখেন, কাউকে দেখবেন না আপনার। এই যে দেখেন পুরো একদম একা। তো বললো যে কোনো সমস্যা হবে না, যদি সমস্যা হয় তাহলে বিজেপিকে বলবেন, বিজেপি একদম বাইরে নিয়ে দেবেন। মানে সাহস দিলে আর কি আমাকে বলে। এই যে দেখেন এই পাশে হচ্ছে ইন্ডিয়া আর এই পাশে হচ্ছে বাংলাদেশ। ইন্ডিয়ান সাইডে দেখেন পতাকা উত্তোলন করতেছে, আর এই পাশে বাংলাদেশ মনে হয় পতাকা উঠাবে একটু পরে। দেখুন আমার পিছে এটা হলো বিএসএফ এর ঘাঁটি, মানে বিএসএফ এখানে পাহারা দেয়। দেখেন এই যে ভারতের পতাকা, বিএসএফ এখানের মধ্যে আছেন। এই যে বাসগুলো দেখছেন, এগুলো হচ্ছে মানে একটা সীমানা দেওয়া। এই পাশে বাংলাদেশ, আর ওই পাশে যে বোটগুলো দাঁড়িয়ে আছে, এই যে নৌকাগুলো, ঝুলন্ত সেতু, এগুলো সব হচ্ছে ইন্ডিয়া। এই যে পাহাড়টা, এখানে একটা গাড়িও দাঁড়িয়ে আছে। ইন্ডিয়ান পাহাড় সব হচ্ছে ওই পাশে। আর এই পাশে আমাদের বাংলাদেশের সাইডে হচ্ছে আমি আছি, আর যে একটা বোর্ড আছে, আর হচ্ছে যে বোর্ডের ড্রাইভার আছে, মানে দাঁড়ায় আছে। আমি একা দেখি, মানে আরো কেউ কাউকে পাইলে একসাথে যাবে, আর না আমার একা রিজার্ভ করতে হবে। ওখানে যাওয়া যাবে না? না মানে আমাদের ঘুরতে হবে এই সাইড, ওই সাইডে যাওয়া যাবে না। মামা, ওই ঝর্ণা পর্যন্ত যেতে কত টাকা লাগবে? তো আপনার রিজার্ভ নিলে ভাড়া বেশি, আর লোকাল গেলে 100 টাকা করে আপডাউন। লোকাল আমি যদি একা যেতে তাহলে 100 টাকা লাগবে না? আর রিজার্ভ করলে পুরানো কাছে রিজার্ভ করি তাহলে 13-14 জন নিয়ে যাই। আচ্ছা, এখন মামা আমি তো একা, এখন কি করুম? আরো লোকজন আসুক, বসে। আচ্ছা, এটা অপেক্ষা করে আর লোকজন আসে। ইন্ডিয়ান সাইডে যাওয়া যাবে না? আচ্ছা, কিন্তু ওই সাইডে দেখেন কত কিছু আছে, ঝুলন্ত সেতু টেতু, আবার ওই যে কেরান টেরান লাগাই রাখছে, মানে কি জানি বানাইতেছে। হ্যাঁ, ব্রিজ, ওরা কত উন্নত করতেছে। আচ্ছা, আর এই যে এই পাহাড়টা, এটা কি ইন্ডিয়া? এটা ডাউকি বাজার। ডাউকি বাজার কি ভিতরে না এখানে? আচ্ছা, ওইদিকে মানুষ কেমন, মানে ইন্ডিয়ান এই যে অনেক মানুষ? উপজাতি, খাসিয়া না? মানে ইন্ডিয়াও খাসিয়া আছে, বাংলাদেশের সাইডে, এই সাইডে আছে না? নদীর ওই পাশে যে ইন্ডিয়ার সাইডে যে পাহাড়গুলো আছে, ওই পাহাড় থেকে ঝর্ণার আওয়াজ আসতেছে অনেক জোরে জোরে, মানে বোঝা যাচ্ছে যে অনেক বড় বড় ঝর্ণা ওখানে আছে। কিন্তু আমরা তো এই সাইডে আছি, ঝর্ণা দেখতে হলে নৌকা নিয়ে যেতে হবে আরো সামনে। কিন্তু অথচ ঝর্ণা নদীর ওই পাড়ে আছে, হেঁটেও যাওয়া যাবে, কিন্তু ওই ঝর্ণাগুলোতে আমরা যেতে পারবো না, ওটা তো ইন্ডিয়া। বাংলাদেশের ঝর্ণা দেখতে হলে নাকি সামনে যেতে হবে। আমরা কয়েকজন ভাই একসাথে হয়েছি, তারপরে একটা বোটে করে এখন যাব। ওরা একজন 100 টাকা করে নেয়, তো আমরা বলছিলাম যে আমরা এখানে আছি 6-7 জন, আমরা 500 টাকা দিব আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। যার একটা কম টাকা একটা নৌকা পাইলাম, প্রথমে রাজি হচ্ছিল না, পরে আমরা হাঁটা ধরলাম, আমরা হেঁটে হেঁটে চলে যাব। মানে নতুন করে যারা আসছে টুরিস্ট, ওনারা আমরা হাঁটা ধরছি যে আমরা হেঁটে হেঁটে চলে যাব। পরে আমাদেরকে আবার ডাক দিল যে আসেন 500 টাকায় নিয়ে যাবো।
মনে হচ্ছে আমরা রেমাক্রি পার হচ্ছি। এরপরের চ্যালেঞ্জটা ছিল আরো ভয়ঙ্কর। নদীর পানির তীব্র গর্জনকারী স্রোতের বুক চিরে আমাদের নৌকাটা কোনো মতে ও পাড়ে গিয়ে ভিড়লো। যে ভাইদের সাথে এই উত্তাল নদী পাড়ি দিয়ে এখানে আসলাম, তাদের সাথে আমার পরবর্তী মিশন রহস্যে ঘেরা খাসিয়া পল্লী আর দিগন্ত জোড়া সবুজ চা বাগান আবিষ্কার করা। আগে এখানে একটা খাসিয়া পল্লী আছে, এই পল্লীটা দেখে তারপরে যাবো ঝর্ণা দেখতে। তো এখন যাচ্ছি পল্লীর দিকে দেখার জন্য। আজকের মতো অ্যাডভেঞ্চারের এই পর্বটা এখানেই শেষ করছি, তবে রোমাঞ্চ কিন্তু এখনো বাকি। আগামী পর্বে আপনাদের নিয়ে যাব খাসিয়া পল্লীর একদম গভীরে, ঘুরে দেখাবো সবুজ পাতার চা বাগান আর প্রকৃতির অপার বিস্ময় মায়াবী ঝর্ণা। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।